ভিউয়ার্স, আপনারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। পলিটিক্যাল থট অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যারা আজকে দেখছেন, আমি স্টুডিওতে এই পলিটিক্যাল থটের আজকের এই অনুষ্ঠানে কথা বলার জন্য সুনামগঞ্জ রাজনীতি সম্ভাবনা নিয়ে নতুন প্রজন্মের দুইজন আইনজীবী এবং রাজনীতিবিদ ওনারা স্টুডিওতে উপস্থিত আছেন। আমি পরিচয় করে দিচ্ছি, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মাহাদিন চৌধুরী উপস্থিত আছেন এবং স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট এনাম আহমদ। আপনাদের দুজনকে শুভেচ্ছা পলিটিক্যাল থটের পক্ষ থেকে। আমি শুরুতেই জনাব এনাম আহমদ, আপনার কাছে আমি যদি জানতে চাই যে সুনামগঞ্জ একটি ঐতিহাসিক জেলা, আমাদের এই সিলেট বিভাগের যে 4টি জেলা, এই 4টি জেলার মধ্যে সুনামগঞ্জ হচ্ছে একটি ঐতিহাসিক জেলা। এই ঐতিহাসিক জেলার যে ইতিহাস এবং ঐতিহ্য এবং আমাদের উন্নয়ন এবং বিশেষ করে আমরা যারা নতুন প্রজন্ম রয়েছে, আমরা অনেকেই সুনামগঞ্জের অনেক ইতিহাস বা আমাদের ঐতিহ্য সম্পর্কে জানা নেই। আপনার কাছ থেকে যদি পলিটিক্যাল থটের দর্শকরা যদি সুনামগঞ্জ সম্পর্কে একটু আপনি বলতেন। তাকে ধন্যবাদ যেমন, এবং ধন্যবাদ আমার অনুষ্ঠিত ব্যারিস্টার মাহদিন চৌধুরী, এবং তিনি বিচারপতির সন্তান এবং আমাদের সুনামগঞ্জের সুসন্তান। তো প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আসলে এটা আপনার পলিটিক্যাল থ্রট যেটা বলছেন আপনি, তৃতীয় পর্ব, এবং প্রথম পর্বেও আপনি আমাকে এনেছিলেন। আমরা তখন আসলে সুনামগঞ্জের ইতিহাস আমি বলেছি। তো এখন খুব সংক্ষেপে যে আমরা আসলে সুনামগঞ্জের, আমরা জানি যে একটা সাগরের অংশ ছিল, এবং সুনামগঞ্জকে আজকে থেকে 1000 বছর আগে আসলে খুঁজে পাওয়া যায়নি। তো আমরা কালের বিবর্তনে, ভূপ্রাকৃতিক কারণে আমরা এই অঞ্চলটায় আসলে পলি জমে জমে আমাদের ভূপৃষ্ঠ জেগে উঠেছে এবং সুনামগঞ্জ শহর গড়ে উঠেছে। এখন সুনামগঞ্জের আসলে নামকরণের 3টা মতামত যে আসলে সুনামগঞ্জের কিছু যে মৎস্য পাথর ধান, সুনামগঞ্জের প্রাণ, সুনামগঞ্জের আসলে এইগুলোর সুনাম থেকেও সুনামগঞ্জ হতে পারে। আরেকটা হচ্ছে যে সুনামগঞ্জে কিন্তু ওই যে চুনের জন্য বিখ্যাত ছিল, এবং যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কলকাতা থেকে সরাসরি সুরমা নদী দিয়ে জাহাজ কিন্তু আসতে পারতো, এবং এটা সুনামগঞ্জ দিয়ে সিলেটে যেতে পারতো না, কারণ আটক এবং সিলেটের সুরমা নদীর নাব্যতা এত কম ছিল যে জাহাজ আসলে সুনামগঞ্জেই আসতো। এবং আমাদের যে টেকের ঘাট, তারপর ভোলাগঞ্জ আসলে সুনামগঞ্জের মহকুমার এক সময় অন্তর্ভুক্ত ছিল। তো এই অঞ্চলের চুন সুনামগঞ্জে আসতো, এবং চুন রিফাইন হয়ে কলকাতাতে যেত। এটা কিন্তু হাওয়ার চুন না, কারণ আগে কিন্তু ওই যে সিমেন্ট ছিল না। আপনি জানেন যে এই যে তাজমহল যে তৈরি হয়েছে সেটাও কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি হয় না, যে চুন দিয়ে। এবং কলকাতায় এখনো অনেক ইমারত আছে যেগুলো সুনামগঞ্জের চুন আসলে সিমেন্টের বিকল্প হিসাবে ব্যবহার করা হতো। তো এইসব ব্যবসায়িক কারণে আসলে সুনামগঞ্জের সুনাম বা উত্থান আপনি যেটাই বলেন, কিন্তু এই সুনামগঞ্জের সুনাম আসলে আমরা গত 100 বছরে আমাদের শাসক দল, আমাদের রাজনীতিবিদ, আমাদের সবাই কিন্তু ধরে রাখতে পারে নাই। এখন হচ্ছে সমস্যার জর্জরিত একটি ভিলেজ টাউন সুনামগঞ্জ, যেটা আসলে এমন হওয়ার কথা ছিল না। আপনি দেখেন যে আমরা অনেক আগে সিলেট বিভাগের প্রথম মহকুমা, সিলেটের পরে প্রথম মহকুমা হচ্ছে সুনামগঞ্জ, কিন্তু দীর্ঘদিন পরেও আজকে দেখেন যে আজকে আমরা আমাদের 12টি থানা, 12টি উপজেলার এই জেলা বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা। কিন্তু আপনি দেখেন যে 12টির মধ্যে 4টিরই সরাসরি সড়ক যোগাযোগ নেই। আমি নামগুলো বলি, সেটা হচ্ছে ধরমপাশা, মধ্যনগর, শালনা এবং দোয়ারা বাজার। আসলে খুব ইদানিং সময়ে ফেরি, বাংলাদেশে যদি ফেরি আপনি নাও পান, সুনামগঞ্জে আসলে ফেরি দেখতে পারবেন। তো এই যে ফেরির মাধ্যমে যোগাযোগ, তাও আসলে আমাদের যে তাহিরপুর, বিশম্বরপুর, এটা আসলে আমাদের উপস্থিত থাকলেন না। আমাদের ব্যারিস্টার আবিদের বাবা, তিনি যখন হুইপ ছিলেন তখন তিনি আমাদের ব্রিজের মাধ্যমে, আব্দুল জহুর ব্রিজের মাধ্যমে যোগাযোগ হয়েছে। তো সুনামগঞ্জ আসলে অবহেলিত সব সময় ছিল, এখনো আছে। যতই আপনি ঐতিহাসিক বলেন, ইতিহাস ঐতিহ্য থাকেন, তো আমরা যদি পয়েন্ট আউট করি এখন যে সুনামগঞ্জের আমরা আসলে এখনকার সংকট।
জনাব আহমেদ, আমি আপনাকে সহজ করে দিচ্ছি যে আপনি তো প্রথম পর্বে ছিলেন এবং অনেক সমস্যা আপনি তুলে ধরেছেন এবং সমাধানের পথ বাতলিয়ে দিয়েছেন। আজকে দর্শকদের জন্য আমি বলতে চাচ্ছি সম্প্রতি আহ, এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ যেটি আমরা 5ই আগস্টের পরে আমরা পেয়েছি, এই প্রেক্ষাপটে নতুন কোনো সমস্যা বা এই নতুন প্রজন্মের জন্য কি কি সমস্যা আপনার চোখে পড়ে রিসেন্টলি, যেগুলো আপনি কাজ করছেন? আপনি একজন সমাজসেবক, একজন সাংবাদিক, একজন অ্যাডভোকেট, একজন ভালো গবেষক এবং সুনামগঞ্জ নিয়ে আপনি অনেক পড়াশোনা করেছেন। রিসেন্টলি আপনার চোখে কি সমস্যাগুলো পড়েছে এবং তার কারণ? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি বলি যে আপনি যদি রাজশাহী শহরের, আমরা প্রথমত যে সুনামগঞ্জের সমস্যাটা আমি একটু একটু দূর থেকে চিহ্নিত করে আসি। রাজশাহী শহরটা আপনি দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে এবং জমজমাট একটা বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন শহর, ব্যবসা বাণিজ্য সবকিছু। তো রাজশাহী আমি বাদ দিলাম, আমি ইংল্যান্ডে ছিলাম কিছুদিন এবং অক্সফোর্ডের খুব কাছাকাছি ছিলাম। তো অক্সফোর্ডে আমি যতবার ঘুরতে গিয়েছি, আমার মনে হয়েছে যে অক্সফোর্ড শহরের কেন্দ্রস্থলেই যে প্রাচীন পৃথিবীর একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অক্সফোর্ড শহরটাও আমার মনে হয়েছে যে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টাকে কেন্দ্র করে কিন্তু একটা নদীর উপর, তাকে নদী বলে, আমরা তো খাল বলতাম, একেবারে চিকন। মাহদিন তো ওই দেশে পড়াশোনাই করেছেন, উনি তো জানেন। তো দেখেন আপনি, অক্সফোর্ড শহরটাও গড়ে উঠেছে একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে। তো আমাদের 2020 সালে একটা বিশ্ববিদ্যালয়ের আমাদের আইন হয়েছে এবং খুব সম্প্রতি সময়ে বিশ্ববিদ্যালয়টা শুরু হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সুনামগঞ্জের মানুষের, বিশ্ববিদ্যালয়, আমরা নামটাই বিশ্ববিদ্যালয়, আমরা খাটো করতে চাই না, কিন্তু সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়, এই নামের সঙ্গে কিন্তু সুনামগঞ্জ যুক্ত। এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস কার্যক্রম শুরু হলো সুনামগঞ্জ থেকে 22, 23, 24 কিলোমিটার দূরবর্তী। আপনি দেখেন, যদি আমরা শহরের কাছে, আমরা বলছি না শহরে বিশ্ববিদ্যালয় করতে হবে, এটা আমরা বলি না, কিন্তু শহরের কাছাকাছি যদি এই বিশ্ববিদ্যালয়টা 5, 7, 10 কিলোমিটারের মধ্যে যদি বিশ্ববিদ্যালয়টা স্থাপিত হতো, তাহলে দেখেন আপনি, যেহেতু আমি শহরে আছি, পরিবর্তনগুলো দেখেন। আমাদের শহরে কোনো কেজি স্কুল, ভালো কেজি স্কুল নাই। আমাদের যে সরকারি জুবিলি স্কুল এবং এসটি গার্লস স্কুল, এগুলোর অবস্থা সারা দেশের সরকারি স্কুলের মতোই মফস্বল শহরের। আমাদের যদি বিশ্ববিদ্যালয়টা একটু কাছাকাছি হতো, যদি আমাদের স্টুডেন্টরা, টিচাররা, আপনি জানেন যে সুনামগঞ্জ আসলে আমাদের আউল বাউলের শহর, আমাদের গবেষণার শহর, এবং সুনামগঞ্জে আমরা সেমিনার, আজকেও একটা সেমিনার আমরা করে আসলাম। এখন আপনি দেখেন, যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি সুনামগঞ্জে থাকতেন, যদি আমাদের বিভাগীয় প্রধানরা, অধ্যাপকরা সুনামগঞ্জে থাকতেন, যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনামগঞ্জে থাকতেন, তারা, শুনেন, আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা পার্ট টাইম, আমরা কিন্তু টিউশনি তো একটা ঐতিহাসিক বিষয়, পার্ট টাইম জবও করা যায় শিক্ষা রিলেটেড। যদি শহরের কাছাকাছি বিশ্ববিদ্যালয় হতো, তাহলে এখানকার স্টুডেন্টরা এই যে পার্ট টাইম, আমাদের কেজি স্কুলগুলিতে, হাই স্কুলগুলিতে, আমাদের কোচিং সেন্টার দেখেন সুনামগঞ্জে আছে, ভালো ভালো কোচিং সেন্টার, কিন্তু অনলাইন, এখন অনলাইনে মোবাইলে বসে থাকে আমাদের শিক্ষার্থীরা, এমনিতে তারা। তো জনাব আহমেদ, আবার আপনার কাছে, আপনি চিহ্নিত করার চেষ্টা করেছেন যে আমাদের যে বড় বড় স্থাপনাগুলো বিশ্ববিদ্যালয়টা শহরের দূরে, মেডিকেল কলেজটাও শহরের দূরে। জি, আসবো। আপনি বুঝাতে চাইছেন আমাদের মধ্যে ঐক্যমত নেই, বা আমরা যে বড় অর্জনগুলো সেটি আমরা দলমতের ঊর্ধ্বে উঠে, বা আমরা ঐক্যের বন্ধন একসাথে করে আমরা কাজ করতে পারি না, যেটি হচ্ছে মূল কারণ। জনাব, আমরা চলে যাচ্ছি জনাব মাহাদিন চৌধুরী, আপনার কাছে যদি জানতে চাই, আপনি নতুন প্রজন্মের একজন আইনজীবী এবং ভালো রাজনীতিবিদ, এবং আপনি বিভিন্ন বিষয় নিয়ে, সমস্যা নিয়ে বিভিন্ন সময় কাজ করেন। আপনার জেলা সুনামগঞ্জ এবং আপনি সুনামগঞ্জ জেলার সন্তান, এই সুনামগঞ্জ জেলার সন্তান হিসাবে আপনার কি কি অসুবিধাগুলো আপনার চোখে পড়ে, কি কি সমস্যাগুলো চোখে পড়ে? আমি যদি আপনাকে খুলে বলতে চাই যে আপনি যেহেতু দিরাই সাল্লা আপনার সুনামগঞ্জ 2 আসন, এই 2 আসনের মধ্যে যে সাল্লা এখন পর্যন্ত আমি যতটুকু জানি রাস্তার খুব বেহাল অবস্থা এখন পর্যন্ত, বর্ষার কালে তো নৌকা ছাড়া কোনো উপায় নেই, এবং এই গ্রীষ্ম মৌসুমে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই এই যে এই অবস্থায় এতদিন পর্যন্ত 52 বছর বাংলাদেশের বয়স, হবিগঞ্জে যেরকম উন্নয়ন হয়েছে, মৌলভীবাজার যে উন্নয়ন হয়েছে, সিলেটে যে উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের সুনামগঞ্জের এই উন্নয়নগুলো কেন হয়নি? আমার সুনামগঞ্জ 1 আসনে যদি আমি বলি, যে ধনবাস এবং মধ্যনগর দুটি থানায় এখনো বিচ্ছিন্ন, এখনো কোনো রাস্তাঘাট, ভালো রাস্তাঘাট নেই।
কিন্তু তার মূল কারণটি কি? জনাব চৌধুরী। জি, জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমার আরেক বক্তা যিনি সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে বলছিলেন, আমি ওখানে সামান্য একটু অ্যাড করতে চাই। সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জায়গা বা স্থান নির্ধারণ যাতে শহরের আশেপাশে হয়, এটা নিয়ে সরকারের সাথে বিভিন্নবার বিভিন্ন অকেশনে বসা হয়েছে। গত ২ সপ্তাহ আগেও আমার আব্বা, সাবেক বিচারপতি মোহাম্মদ মিফতাহুদ্দিন চৌধুরী এবং সুনামগঞ্জের গণ্যমান্য ব্যক্তিগণ ওনারা সচিব সাহেবের সাথে বসেছিলেন। এর আগে রোজার আগে আমরা, সরি, রোজার পর রোজার ঈদের পর আমরা আমাদের সুনামগঞ্জের যিনি উপদেষ্টা আছেন ওনার সাথেও বসেছিলাম এবং সেখানেও আমরা ৩টি প্রপোজাল দিয়েছিলাম, ৩টি সরকারি খাস জমি আহ, যাতে মানুষের কাছ থেকে কিনতে না হয়, সরকারের জমিতে আমরা চাচ্ছিলাম যাতে সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। কারণ আপনি যদি প্রাইভেট পার্সোনালের কাছ থেকে জমি কিনে সেই জমি বা প্রাইভেট পার্সোনালের জমি অ্যাকুয়ার করে যদি সেখানে ইউনিভার্সিটি করতে চান, এটা একটা লম্বা সময় লাগে এবং আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে সুনামগঞ্জের নাম বললাম না, বাট আমাদের আগের জেনারেশনের রাজনীতিবিদরা এমনও হয়েছে যে যেখানে প্রস্তাব হয়েছে কোনো স্থাপনার জন্য, সেই জায়গাটাতে তৃতীয় ব্যক্তির দ্বারা জমি কিনে সেই জমির দাম বাড়িয়ে ওনারা সরকারের কাছে পরবর্তীতে সেই জমি গছিয়ে দিয়েছেন। আমাদের লাস্ট পার্লামেন্ট মানে এই পার্লামেন্ট তো নির্বাচিত না, যাই হোক, লাস্ট যে সংসদের মাননীয় মন্ত্রী ছিলেন, উনি উনার এরিয়াতেও এমন একটি কাজের পায়তারা করেছেন। তো এটা খুবই নিন্দনীয়, কিন্তু এটি সময়ে সময়ে সুনামগঞ্জে আমরা দেখে এসেছি। সুনামগঞ্জের রাজনীতিবিদ যারা গত 15 বছরে স্পেশালি ছিলেন তারা এটা করেছেন বিভিন্ন সময়ে। এই বিশ্ববিদ্যালয়ে স্থান নির্বাচন নিয়েও গড়িমসি রয়েছে এবং সেই জন্য আমরা 3টি জায়গা দেখিয়েছিলাম সরকারকে, 3টি খাস জায়গা, এবং তার মধ্যে একটি জায়গা কম্পারেটিভলি উঁচু জায়গা, মাটি কাটতে হবে কম, ভরাট করতে হবে কম, সেগুলোও বলা হয়েছে। এবং সেটি কোনোটিই কিন্তু শহরের ভিতরে না, শহর থেকে সামান্য অদূরে, সামান্য দূরে হলেও এই এই বিশ্ববিদ্যালয়গুলো যদি এই জায়গাগুলোতে আমাদের প্রস্তাবিত এই জায়গায় স্থাপন করা যেত, তাহলে আমরা মনে হয় আনাম ভাই যেটা বললেন সেটা সুফল সুনামগঞ্জবাসী পেত। এছাড়াও আমরা সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজ দেখেছি, আমার মনে হয় সেটি স্থান নির্বাচন সঠিক ছিল। এমন একটি জায়গায় নির্বাচন করা হয়েছিল যাতে কয়েকটি উপজেলার মানুষ সেটা সুফল ভোগ করতে পারে। দ্বিমত রয়েছে, বাট আমি মনে করি। কিন্তু এছাড়া আরো টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে শুরু করে আরো বেশ কিছু ইনস্টিটিউট আমরা দেখেছি একটি পার্টিকুলার উপজেলাতেই সব হচ্ছে, অন্য কোথাও যাচ্ছে না। ইভেন সুনামগঞ্জের শহরে যে রেলপথ স্থাপনের বিষয়টি, সেটি নিয়েও বিগত ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের নিজেদের মধ্যে মতানৈক্যর কারণে আলটিমেটলি কিন্তু প্রোগ্রেসই হয়নি, যেটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক। যাই হোক, আশা করি সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট সফলতার মুখ দেখবে এবং এতে করে সুনামগঞ্জের উন্নতি হবে, সুনামগঞ্জে একটি প্রপার সিভিল সোসাইটি দাঁড়িয়ে যাবে। এখন আসি আপনি যে প্রশ্ন আমাকে করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে আমি তো বলবো যে আমাদের সুনামগঞ্জ জেলাতেই 3টি উপজেলা আছে, মোস্টলি 2টি আসলে, যে 2টি উপজেলাতে এখন পর্যন্ত কোনো সড়ক যোগাযোগ নেই। তার মধ্যে আমি যেই জায়গাতে রাজনীতি করি, আমার এলাকার সাল্লা উপজেলাতে, যদিও বিগত সরকার বেশ 2010-11 সালের দিকেও কিছু ফান্ড এলোকেট করেছিল এবং প্রজেক্ট পাস করে পরবর্তীতে বিভিন্ন সময়ে অর্থ যোগান দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণেই হোক আমাদের সেই রাস্তার প্রজেক্ট আর আলোর মুখ দেখে নাই। আমি বলবো যে তৎকালীন নেতৃত্বের পছন্দের ঠিকাদার নিয়োগ এবং সেই সব দুর্নীতিবাজ ঠিকাদারদের কারণেই এই প্রজেক্ট আলটিমেটলি সাকসেসফুল হয়নি। ওনারা বর্ষার আগে আগে দেখা যাচ্ছে যে রাস্তার যে মাস্টার প্ল্যানটা ছিল সেই প্ল্যান অনুযায়ী কোনো কোনো জায়গায় মাটি ফেলেন এবং বর্ষা আসলে স্বাভাবিকভাবেই সে মাটি চলে যায়। তারপর ওনারা বলতে পারেন খুব সহজেই যে আমরা তো
অনেক মাটি ফেলেছিলাম, সব জনাব বর্জন চৌধুরী, করেছি। আমি যদি আপনাকে একটু রিলেভেন্ট প্রশ্ন যদি করি, যে এই যে কার্যক্রমগুলা, যে সাল্লার যে উন্নয়নে বাধাগ্রস্ত হওয়া বা এই যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা কি রাজনীতির কারণে, না প্রশাসনিক দুর্বলতা, না রাজনৈতিক দুর্বলতা, বা আমাদের সার্বিক আমাদের সুনামগঞ্জ জেলার দুর্বলতা? আপনি যদি আমি দেখেন যে সবগুলোই রাজনৈতিক দুর্বলতা। দেশে কি রাজনীতি ছিল নাকি? আপনি গত 3টা পার্লামেন্ট ছিল অনির্বাচিত, আপনি কি নিজে ভোট দিতে পেরেছেন? আপনি তো না, নিজেই ভোট দিতে পারেন নাই। মানুষ যদি ভোট দিয়ে নিজের পছন্দের মানুষকে সংসদে না পাঠাতে পারে, তাহলে একটা জবাবদিহিতামূলক সরকার তো ছিল না। সুতরাং এটা রাজনৈতিক ব্যর্থতা নাম্বার ওয়ান বটেই। প্রশাসনিক ব্যর্থতা, প্রশাসন এমন ভাবে ঢেলে সাজানো হয়েছিল, যারা যেভাবেই হোক তৎকালীন ফ্যাসিস্ট গভর্নমেন্টকে টিকায় রাখার জন্য এই প্রশাসন ছিল। এই প্রশাসন জনগণের কল্যাণে কাজ করার প্রশাসন না। তারপরে বলবেন স্থানীয় নেতৃত্ব তো বটেই। আমরা আমাদের এই বৃহত্তর সিলেটে অনেক ডাকসাইটে নেতা দেখেছি, যারা একাধিকবার পার্লামেন্টেরিয়ান ছিলেন, একাধিকবার মন্ত্রী ছিলেন, কিন্তু আমরা কয়জনকে ধরেন ঘুরে ফিরে বারবার এক সাইফুর রহমান সাহেবের কথাই বলতে হয়। উনি ছাড়া আপনি ঘুরে ফিরে কয়জনের কথা বলবেন যিনি সিলেটবাসীর জন্য প্রকৃতপক্ষে কোনো কাজ করেছিলেন এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করেছিলেন, যেটার সুফল আজ পর্যন্ত ধরেন কোন একটা এলাকাবাসী পেয়ে যাচ্ছে। সো আপনি যে 3টা কারণ বললেন, সে 3টা কারণের সমন্বয়, প্রত্যেকটি কারণই সঠিক। আপনার অবজারভেশন অবশ্যই সঠিক। জি, আমি আসবো আবার আপনার কাছে। আমরা চলে যাচ্ছি এনাম আহমদ, আপনার কাছে যদি জানতে চাই যে এতক্ষণ আমরা নেতিবাচক কথা বললাম, সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এই দীর্ঘদিন আমাদের পথ অতিক্রান্ত আমরা হয়ে গেছে। সুনামগঞ্জ জেলার আহ, আব্দুল সামাদ সাহেব ছিলেন আমাদের সুনামগঞ্জের গর্ব, সঞ্জিত সাহেব ছিলেন আমাদের সুনামগঞ্জের গর্ব, নাজর ইকবাল সাহেব আমাদের সুনামগঞ্জের গর্ব, রিসেন্টলি যিনি ছিলেন, তাদেরকে আমরা অবজ্ঞা করছি না। কিন্তু নতুন প্রজন্মে আপনারা যারা, যেমন নতুন প্রজন্মে অনেক ভালো ভালো নেতা তৈরি হচ্ছে সুনামগঞ্জে, বা ফিউচারে সুনামগঞ্জকে লিড দিবে। আপনি যদি বলতে চান যে তারা কিভাবে ওয়ার্ক করবে, আমাদের রিসার্চ গুলো আমি বলছি যে আমাদের পর্যটন শিল্প রয়েছে আমাদের সুনামগঞ্জে। আপনি জানেন যে টাঙ্গার হাওর একটি বিশাল একটি পর্যটন শিল্প আমার সুনামগঞ্জে রয়েছে, এবং আমাদের বালু পাথর রয়েছে, বালু মহল রয়েছে, ধান রয়েছে। আমি গত কিছুদিন আগে ডিসি মহোদয়ের সাথে আমার একটা মিটিং ছিল, আমি কথা বলেছি যে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এই 3 জেলা যা রেভিনিউ দেয়, যদি আমাদের সুনামগঞ্জে টেক কেয়ার করা হয়, বালু মহাল বা পাথর মহাল যেগুলো রয়েছে, রাষ্ট্র অনেক রেভিনিউ আর্ন করতে পারবে এক সুনামগঞ্জ জেলাতে, যদি ভালোভাবে টেক কেয়ার করা হয়, বা আমাদের আহ, পর্যটন শিল্পকে যদি টেক কেয়ার করা হয়। আপনি কিভাবে এই আপনার মূল্যায়নটা এই পর্যটন শিল্পকে সামনে নেওয়া যায়, আমাদের বালু মহল গুলাকে সিঙ্কোনাইজ ওয়েতে একটা রুট ম্যাপ করে কিভাবে কাজ করা যায়, সেটি যদি আপনার পলিটিক্যাল থটের দর্শকদের উদ্দেশ্যে বলতেন জানাবে না? আপনাকে ধন্যবাদ আবারও। আসলে সুনামগঞ্জ, যে আমরা যে শুরু করেছিলাম যে সুনামের এবং ঐতিহ্যের, তো আমি যদি একে একে বলি যে সুনামগঞ্জে প্রথমতই বলা হয়েছে যে মৎস্য পাথর এবং ধান। তো মৎস্য তো আমরা জানি যে মৎস্য সুনামগঞ্জের, যে আপনারা ঢাকাতে পান কিনা, যদি পান সুনামগঞ্জের মাছ, তাহলে তো আসলে আলাদা মূল্য এগুলো। সুনামগঞ্জের মাছ তো আসলে পৃথিবীর বিখ্যাত, যে ইংল্যান্ডেও আসলে সুনামগঞ্জের মাছকে খোঁজা হয় যে সুনামগঞ্জের কোনো মাছ এসেছে কিনা। এবং আপনি জানেন যে আমাদের সুনামগঞ্জের শহরতলিতে একটা মাছ আছে, যে আমরা মাছকে এখানে মানে ইয়ে মাধ্যমে ইংল্যান্ডে পাঠানো হয়, একটা কোল্ড স্টোরেজ আছে। তো এইটা গেল আমাদের মাছ। আর পাথর, আসলে পৃথিবীতে তো নতুন পাথর উৎপন্ন হবে না। তো পাথর এইভাবেই, যে যেহেতু আমাদের পার্শ্ববর্তী আমাদের কিছু পাহাড় আছে, এবং বর্ষার সময় এইগুলো আসলে এগুলো পাহাড়গুলো তো মূলত পাথরে। তো এইগুলো তো আসলে আমাদের ভেসে আসে প্রাকৃতিক ভাবেই, এবং আমাদের বালু আমরা পাই। তো কিন্তু এইগুলো আসলে সঠিক তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণ হয়নি। আমরা দাবি জানাই যে আমাদের এই যে বালু এবং পাথর, এবং আমাদের সুনামগঞ্জ অঞ্চলে, আমাদের তাহিরপুরে অঞ্চলে যে বিস্তীর্ণ বালু আছে, আমি গত আলোচনায় বলেছি, এই বালুর কোয়ালিটি এত ভালো যে গ্লাস ফ্যাক্টরিতে এই বালি কিন্তু সহজেই ব্যবহার করা যায়।
তো আমাদের এখানে যদি একটা গ্লাস ফ্যাক্টরি হতো, তাহলে আমাদের কয়েক হাজার শ্রমিকরা কিন্তু কাজ পেত। আপনি দেখেন যে সুনামগঞ্জে আমাদের যে 6 মাস কাজ থাকে, আমরা বলি যে 6 মাস খান আর বাকি 6 মাস আসলে গান। কারণ হচ্ছে পানির জন্য আর কিছুই করা যায় না। তো আমরা যদি এই যে ফ্যাক্টরি গুলো করতে পারি, তাহলে আমাদের যে শ্রমিকরা, আপনি দেখেন যে এখন সুনামগঞ্জ শহর বলি, আমি সুনামগঞ্জ জেলা বলি, মানুষ কিন্তু আস্তে আস্তে শহর ছেড়ে চলে যাচ্ছে। কেন? কারণ এখানে কর্মসংস্থান নাই। তো তো আমরা যদি, আপনি বললেন যে পর্যটন, যে এত সম্ভাবনা আমাদের, আমাদের যে আমাদের যে টাঙ্গার হাওর, এটা যদি সঠিক রক্ষা হয়, আসলে সবার আগে রাজনীতি। আপনি দেখেন যে গত, আসলে মাহাদিন একবার ইঙ্গিত দিয়েছেন যে গত 3টা টার্ম ইলেকশন না হওয়ায় রাজনীতিবিদদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। তো আপনি যে দেখাবেন যে আপনি জনগণের সঙ্গে দেখাবেন, আপনি যে একটা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আনবেন, আপনি যে মানুষের জন্য কিছু করবেন, প্রয়োজন ছিল না। তো আমাদের যদি এই যে 17-18 বছর যদি নষ্ট না হতো, যদি আসলে সত্যিকারের রাজনীতি থাকতো জবাবদিহিমূলক, তাহলে এই কাজগুলো হতো। আমাদের যে দেখেন একটা ব্রিজ হচ্ছে, মানে কর্ণফুলীর নিচে টানেল হয়, ঢাকা শহরে মেট্রো রেল হয়, আর সুনামগঞ্জে আসলে একটা ব্রিজ হয় না। আপনি দেখেন যে ব্রিজ যদি হতো, তাহলে খুব সহজে আসলে আমাদের এই অঞ্চলগুলো যাওয়া যেত। এবং দেখেন যে সুনামগঞ্জ মনে হয় বাংলাদেশের একমাত্র জেলা, যে জেলার যোগাযোগ আসলে ওই যে সিলেট হয়ে যোগাযোগ ছাড়া পৃথিবীর সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ। আপনি একটা জিনিস দেখেন, যদি আমাদের সুনামগঞ্জকে 10-12-15 কিলোমিটার মধ্যে কোনো ট্রাক যদি নষ্ট হয়ে থাকে, তাহলে সারা বিশ্বের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। কারণ সুনামগঞ্জে কোনো এয়ারপোর্ট নাই, আমরা উড়াল দিয়ে যেতে জি পারবো না। কিন্তু আমি জি একে একে আসি যে আপনি দেখেন যে আমাদের যে পর্যটনের যে সম্ভাবনা, আমরা যদি দ্রুত টাঙ্গার হাওরে আমাদের যদি ম্যানেজমেন্ট ভালো থাকতো, প্রশাসনের, রাজনীতিবিদদের যদি ম্যানেজমেন্ট ভালো থাকতো, যদি আমাদের ওই যে সীমান্ত, এই যে অঞ্চলটা পর্যটনের জন্য আসলে আমাদের যে শাপলা বাগান, আমরা তো আসলে প্রচারই করতে পারি না। জনাব আমাদের যে জনাব শহীদ এনাম সিরাজ আহমেদ, লেক, আমি একটু সহজ আমাদের যে, করে দিই আপনাকে। আপনার রাস্তাঘাটের কথা আমরা সবাই জানি, এবং ইতিমধ্যেই যারা আমার এই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, সবাই একটি অভিযোগ, আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল অবস্থা। সেটা আমরা মাথা পেতে নিচ্ছি এবং আশা করছি ব্যারিস্টার মাহাদিন সাহেবের সরকার যদি আসে এবং আবার হবে, রাস্তাঘাট হবে সুন্দর, সাইফুর রহমান সাহেবের যে রাস্তাঘাট যেরকম করেছিল সেরকম ইনশাল্লাহ হবে। আমরা বলতে চাচ্ছি যে আপনি পর্যটন শিল্পে কাজ করতে চাচ্ছেন, আপনার এখানে ইনস্টিটিউট আছে কিনা, ট্রেনিং সেন্টার আছে কিনা, বা সার্ভিস প্রোভাইড করার জন্য। ট্যুরিজম ইন্ডাস্ট্রি অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে আপনার সার্ভিসটা মেইন, সিকিউরিটি মেইন, এবং ভালো সার্ভিস না দিতে পারলে আপনার টুরিস্ট আপনারা ধরে রাখতে পারবেন। 1 ইয়ারে আপনার আপনার এলাকায় আসবে, প্রথম বছরে আসবে, কিন্তু আপনি যদি ভালো সার্ভিস না দেন, ভালো সার্ভিস প্রোভাইড না করেন, সেক্ষেত্রে সেকেন্ড ইয়ারে আপনার জেলাকে চুজ করবে না। তাতে কি আপনারা প্রস্তুত? আপনাদের কোনো ট্রেনিং সেন্টার বা সেরকম কোনো হোটেল বা সার্ভিস প্রোভাইড করার মতো কোনো কিছু আপনাদের আছে কিনা? আমি বলি যে যেভাবে আসলে আমার বলেছেন যে বই কিনে কেউ দেউলিয়া হয় না, কিন্তু আবার আউলিয়া হয় না। আমি বলি যে যদি মানুষের ফ্লোটা এমন পর্যায়ে হয়, যদি আমাদের পর্যটকরা এমন পর্যায়ে আসেন যে হোটেল ম্যানেজমেন্ট, পর্যটন ম্যানেজমেন্টের প্রয়োজন হতো, মানে তাহলে আমরা মনে করি যে এখন প্রয়োজন আছে। এবং আপনি জানেন যে সুনামগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার আছে, এবং সুনামগঞ্জে এখন আসলে এইগুলো ক্রম মানে নির্মাণাধীন আছে। সুনামগঞ্জে আমাদের পার্শ্ববর্তী একটা সুনামগঞ্জ গ্রান্ড সুনামগঞ্জ কিন্তু নির্মিত হয়েছে, এটা উদ্বোধনের অপেক্ষায় আছে। আমি বলতে চাচ্ছি যে আমাদের পর্যটনের যখন আমাদের প্রস্তুত হতে হবে, এখনই এখনই প্রস্তুত হবে যেন পর্যটক ম্যানেজমেন্ট গুলো আমরা করতে পারি। এর জন্য আমাদের আসলে কি লাগবে, যে আমাদের একটা ইনস্টিটিউট লাগবে। তো সেটা তো নাই। নিশ্চয়ই ঢাকা থেকে আমরা বেসরকারি পর্যায়ে যদি কেউ প্রোভাইড করেন, আমাদের তরুণরা আছে, শিক্ষিত তরুণরা আছে সুনামগঞ্জে। তো আমরা হোটেল ম্যানেজমেন্ট করলাম, আমরা পর্যটক ম্যানেজমেন্ট করলাম, এটা তো একটা ট্রেনিং সেন্টার, আপনি ঠিকই বলেছেন। এটা করে যদি সঠিকভাবে আমরা পর্যটকদের, আমরা যদি আমাদের ইতিহাস ঐতিহ্য শুধু আসলে ট্রেনিং এর মাধ্যমে, যে আমাদের যে লাহোর যেটা রাজ্য, এটা বাংলাদেশের তথা ভারতবর্ষের একটা পুরাতন রাজ্য, অত্যন্ত পুরাতন রাজ্য। এবং আপনি জানেন যে এখানে যে
কিছু কাজ হয়েছে, যে যে প্রত্নতত্ত্ব পাওয়া গেছে, এই যে বিষয়গুলো। এবং আপনি দেখেন যে মহাকবি সঞ্জয়, তিনি কিন্তু প্রথম মহাভারত অনুবাদ করেছেন এবং উনার বাড়িও লাউড অঞ্চলে। তো এইগুলো যদি আসলে দেশের মানুষকে জানানো যেত, জি। তাহলে দেশের মানুষ কিন্তু ঠিকই এই পর্যটন শিল্পে আসতো, পর্যটন হিসাবে আসতো। আপনি দেখেন দোয়ারা বাজার, দোয়ারা বাজার যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের একটা সেক্টর ছিল, এবং এখানে যে যে বাসতলা হকনগর, এবং এখানে যে জুম একটা গ্রাম আছে, পরিচ্ছন্ন গ্রাম এবং অন্যতম একটা পরিচ্ছন্ন গ্রাম, ওই একই কথা আছে। আপনি তো আসলে এখান থেকে গিয়ে আপনি আসতে পারবেন না। তো সবগুলোর সঙ্গে আসলে জি, সঠিক জনাব এনাম আহমদ, রাজনীতি, আসবো আবার আপনার সঠিক কাছে। সঠিক জি, জি, সঠিক আসবো রাজনীতির আপনার কাছে। প্রয়োজন। আমরা চলে যাচ্ছি জনাব মাহাদিন চৌধুরী। আপনার ইন ফিউচারে বর্তমানে যে নতুন দেশ গড়ার জন্য যে নতুন প্রজন্ম, যে নতুন উন্নয়ন, নতুন চিন্তা, নতুন চেতনায় বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, আপনার সুনামগঞ্জের সন্তান হিসাবে আমার পলিটিক্যাল ডটের দর্শকদের উদ্দেশ্যে যদি সুনামগঞ্জ নিয়ে আপনার ভাবনা, সুনামগঞ্জ আপনার সন্তান, এবং আমি যতটুকু জানি যে আপনি সুনামগঞ্জের জন্য অনেক কাজ করছেন, অনেক ওয়ার্ক করছেন, আপনার থানায় করছেন, আপনার আর সুনামগঞ্জ 2 আসনে করছেন, আমাদের পুরো জেলায় আপনি করছেন। ইন ফিউচারে আপনার কি কি পরিকল্পনা যদি আপনার সরকার ক্ষমতায় আসে, ছোট্ট করে বলতে। জি, ধন্যবাদ। সবার আগে আপনার সরকার, জবাবদিহিতামূলক সরকার একটা দেশে যখন থাকবে, তার প্রভাব দেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলেই পড়বে। এবং সেই প্রভাবে আশা করি, যেহেতু একটা জবাবদিহিতামূলক সরকার কেন্দ্রে থাকবে, সুতরাং আমাদের এই প্রান্তিক অঞ্চলে সেখানে একটা তার সুনির্দিষ্ট প্রভাবে আমাদের সুনামগঞ্জের অ্যাসেট, আপনার বালুমহাল, জলমহাল থেকে শুরু করে কয়লার ব্যবসা থেকে শুরু করে যে যে এইসব ব্যবসাকে কেন্দ্র করে যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সিন্ডিকেট গড়ে উঠেছিল, আশা করি আমাদের নতুন সরকার, নতুন প্রশাসন এসে সেই সিন্ডিকেট ভেঙে প্রকৃতি এবং যোগ্য যারা আছেন, যারা এই সুনামগঞ্জের লোকাল আছেন, তাদেরকে অগ্রাধিকার দিয়ে একটু প্রপার ব্যবসার সুযোগ, ব্যবসার সঠিক পরিবেশের সুযোগ যাতে এখানে করে দেওয়া হয়, যাতে ঘুরে ফিরে একই ব্যক্তিদেরকেই আমরা বিভিন্ন সিন্ডিকেটের পার্ট হয়ে এইসব ব্যবসার সুফল নিতে না দেখি, নাম্বার 1। নাম্বার 2, আপনার ডেভেলপমেন্টের জন্য একটা সত্যিকারের একটা রোড ম্যাপ থাকা দরকার, যে আজকে আমরা একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট চাচ্ছি, সেই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রথম 3 বছরে আমাদের টার্গেট এতটুকু, পরের 3 বছরের টার্গেট এতটুকু, আমরা সেটা যেন দেখতে পারি। তারপর যেহেতু আমরা সবাই জানি সুনামগঞ্জ হাওর বেষ্টিত অঞ্চল, 6 মাস এখানে পানি থাকে, 6 মাস শুকনো। এই জন্যই আসলে এই সুনামগঞ্জে দূরবীন শাহ থেকে শুরু করে হাসন রাজা থেকে শুরু করে শাহ আব্দুল করিমরা যুগে যুগে এসেছে এবং ভবিষ্যতে আসবে। যাই হোক, এই 6 মাস যখন পানি আসে, সেই পানির মানে নদী সুশাসন বা জলমহালের পানি বন্টন সুশাসন যাতে এমন ভাবে হয় যাতে মানুষের শস্য, যেটা ধান, আমাদের সুনামগঞ্জের প্রধান ধান, সেই ধান যাতে পানিতে নিতে না পারে। আমরা বিভিন্ন সময়ে সুনামগঞ্জের বিভিন্ন এরিয়াতে বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধের কারণে কোনো কোনো জায়গায় দেখা গেছে যে কিছু ধান বেঁচেছে, অনেকের ধান বেঁচেছে, কিন্তু এই অপরিকল্পিত বাঁধগুলার কারণে কিন্তু বিভিন্ন নদীর নাব্যতা কমে গেছে, এবং অনেক এই নাব্যতা কমে যাওয়ায় অনেক খাল সুনামগঞ্জের শহরের থেকে শুরু করে শহরের বাইরেও মরে গেছে। আগে এক সময় সুনামগঞ্জে লঞ্চে করে যোগাযোগ ছিল, সেই সেই নৌপথে সেই যোগাযোগও এখন বন্ধ। সুতরাং এই বিষয়টাও খুবই ইম্পর্টেন্ট। বাঁধ অবশ্যই দিতে হবে, কিন্তু প্রপারলি চিন্তা ভাবনা করে এমন ভাবে দিতে হবে যাতে মানুষের ধান নষ্ট না হয়, ঠিক আছে, কিন্তু জলমহল গুলো যেন শুকিয়ে না যায়, নদী খাল বিল যাতে শুকিয়ে না যায়। 4, আমি বলবো যে সুনামগঞ্জের শিক্ষার মান আগের মতো নেই। আমার মনে হয় বাংলাদেশের এই জুবিলি স্কুলের কথা বলেন, যেখানে আমার বাবা পড়েছেন, বা এসসি গার্লস স্কুলের কথা বলেছেন,
যেখানে আমার মা, আমার আত্মীয় স্বজনরা, ওনারা তো এইসব স্কুলে পড়ালেখা করেছেন। এখন সুনামগঞ্জে ধরেন আপনার যাদের একটু অর্থনৈতিক সামর্থ্য আছে, কেউ কিন্তু বাচ্চা কাচ্চা আর এখানে পড়ায় না। পড়ায়, আমি তো দেখি সবাই সিলেট, জালালাবাদ ক্যান্টনমেন্টে পড়ায়, যাদের আরো সামর্থ্য ভালো, পারলে ঢাকাতে ভালো জায়গায় পাঠায়। কারণ কি? কারণ হচ্ছে সুনামগঞ্জের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের আগের যে আহ, আহ, ঐতিহ্য ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ ছিল, সেটা ধরে রাখতে পারছে না। সেটা যদি ধরে রাখা যেত, তো সেক্ষেত্রে আমরা দেখতে পেতাম যে সুনামগঞ্জের আহ, সন্তানরা সুনামগঞ্জেই পড়ালেখা করছে, এবং আহ, এতে এতে এই শিক্ষা প্রতিষ্ঠানের মানগুলাও ডেভেলপ করতো। আমি সারা জীবন শুনে জি, এসেছি যে সুনামগঞ্জে। জনাব চৌধুরী, আমি যদি আপনাকে আরেকটু সহজ করে দিই, যে যেহেতু আপনি নতুন প্রজন্মের রাজনীতিবিদ, নতুন প্রজন্মের আইনজীবী, এবং আপনার পরিকল্পনাটাও নতুন প্রজন্মকে ঘিরে, নতুন প্রজন্মের যারা আপনার ফলোয়ার রয়েছে, আমি আমি যতটুকু জানি অনেকে আপনার ফলোয়ার রয়েছে, এবং তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বা তাদেরকে কিভাবে তৈরি করবেন তাদের রাজনীতির যে উদ্দেশ্যে প্যাটার্ন, ইন্টেলেকচুয়াল রাজনীতি, বা বিদেশের রাজনীতি, বা বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট, আমরা পুরনো ইতিহাস আমরা নিতে চাই না। নতুন ভাবে যে আমাদের রাজনীতি শুরু হয়েছে, বাংলা ট্রেন্ড শুরু হয়েছে, সেই বিষয়ে আপনার কি বক্তব্য থাকবে নতুন প্রজন্মের দেখুন, যারা রাজনীতি? একটি দেশের বা যে কোনো স্থানের রাজনৈতিক যে কালচার, সেটা খুব দ্রুত বদলানো আমি সম্ভব না কোনোভাবেই। আরেকটু সহজ করে তারপরও দিই, সততা, অনেস্টি, তারপরে অনেক সময় দেখা যায় রাজনীতিকে অনেকে পুঁজি করে চাঁদাবাজি, অনেক সময় রাজনীতি হয় মানুষের পেশা, সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আপনার কি কি কাজ, কি কি পরিকল্পনা সেই আপনার কথাগুলোই তো থাকবে? আমি একটু আগে বললাম, যে আপনি যে ব্যবসায় যে সিন্ডিকেট গুলা বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে, সেগুলো তো রাজনীতিবিদদের সমর্থনেই এই সিন্ডিকেট গুলা গড়ে ওঠে, তাই না? আপনার তো কোনো ব্যবসায়ী অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল পলিটিশিয়ানের সাপোর্ট ছাড়া এই ধরনের সিন্ডিকেটটা গড়ে তুলতে পারে না। সুতরাং আমার 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 নিজের এরিয়া এবং আপামর সুনামগঞ্জের নেতাকর্মী, আমি তাদেরকে বলবো রাজনীতি যাতে মানুষ সততার সাথে করে, নিষ্ঠার সাথে করে, এবং সুস্থ চিন্তা করে। যে চিন্তা, যেভাবে চিন্তা করলে, যেভাবে কাজ করলে দেশ দশের উন্নতি হবে, সুনামগঞ্জের উন্নতি হবে, নিজের উন্নতি হবে। মানুষ বলবে যে অমুক রাজনীতিবিদ ছিলেন, তমুক রাজনীতিবিদ ছিলেন, তারা দেশ দশের কল্যাণে, এলাকার কল্যাণে কাজ করে গেছেন। তারা যাতে রাজনীতিকে অর্থ প্রাপ্তির বা আহ, ব্যবসার ব্যবসায় সফল হওয়ার কোনো উপায় হিসেবে ধরে না নেন। রাজনীতি মানব সেবার জন্যই, রাজনীতি জনসেবার জন্য, রাজনীতি দেশের উন্নয়নের জন্য, রাজনীতি দেশ পরিচালনার জন্য। রাজনীতি তারাই করবেন শুধুমাত্র যারা এই কাজগুলা করতে পারবেন, যারা রাজনীতির মাধ্যমে নিজের অর্থনৈতিক এবং ব্যবসায়িক সফলতা চান। আমি আমি বলবো ওনাদেরকে রাজনীতিতে না জড়ানোই ভালো। ধন্যবাদ জনাব মাদিন চৌধুরী, আসবো আবার আপনার কাছে। জনাব এনাম আহমদ, আমাদের হাতে সময় অত্যন্ত কম। আপনার কাছে যদি আমি বলি যে আমাদের অনেক আমাদের খনিজ সম্পদ রয়েছে, কয়লা রয়েছে, বালু রয়েছে, এই জিনিসগুলো যেগুলো আমরা রাষ্ট্র রেভিনিউ আর্ন করতে পারে, প্রতিটা সরকার যখন ক্ষমতায় আসে, তাদের জনাব মাদিন বলছিলেন যে এই সিন্ডিকেটটা দূর করতে হবে। এটা কিভাবে কাজ করলে আপনি মনে করেন যে সুনামগঞ্জ উপকৃত হবে, বেকার সমস্যা লাঘব হবে এবং রাষ্ট্র রেভিনিউ আর্ন করবে? আপনার সেই বিষয়টি মতামত কি? দর্শক আনাম ভাই বলার আগে আমি একটা জিনিস জাস্ট অ্যাড করি। আপনারা হয়তো জানেন, রেভিনিউ আর্নিং ডিস্ট্রিক্ট হিসেবে যে তালিকা হয়, সেই তালিকায় কিন্তু সুনামগঞ্জ সবসময় উপরের দিকে থাকে। কিন্তু সরকারের বাজেট এলোকেশন যে জেলাবাড়ি হয়, সেখানে সুনামগঞ্জ সবসময় নিচের দিকেই থাকে। জি, বলেন। ধন্যবাদ। আসলে এই তথ্যটাও আমাদের জন্য খুব কষ্টের, যে আমরা রুজি রোজগার করি দেশের জন্য, কিন্তু আমাদের আসলে প্রাপ্তি তেমন থাকে না। তো আমি যেটা বলছি যে আসলে সঠিক ম্যানেজমেন্ট, সেটা কি ম্যানেজমেন্ট হতে পারে দেখেন আপনি, যে আমরা যে এই যে 5 আগস্টের পরেও আমরা যে 7-8 মাস, তা কিন্তু আমাদের সুখকর না। যে আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে নদী দিয়ে আমাদের বালুগুলো আসে, তোলা হয়, পাথর তোলা হয়, নদীর পার মানে গ্রাম পর্যন্ত ভাঙ্গনের মুখে। কারণ হচ্ছে আমরা একসঙ্গে
সবকিছু খেয়ে ফেলতে চাই। আপনি বলছেন যে আমাদের এই অঞ্চলে কয়লা আছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও কয়লা আছে সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে, এবং এইগুলো তো আসলে বিশ্বব্যাপী এইগুলো হয়ে থাকে। যে আমি আগে বলছি যে বালু বালু তো আসলে নতুন সৃষ্টি হয় না, এগুলো তো আসলে আমাদের খনিজ সম্পদ, এবং এগুলো নতুন করে সৃষ্টি হবে না। এটা পৃথিবীতে যেগুলো আছে সেইগুলোই আমরা ব্যবহার করি, এবং যুগে যুগে এবং দেশে দেশে এইভাবেই ব্যবহৃত হয়ে আছে। তো কিভাবে আমরা সঠিক যদি ম্যানেজমেন্ট করতে পারি, এবং আমাদের যে প্রশাসনের মাধ্যমে এবং আমাদের সৎ রাজনীতিবিদদের মাধ্যমে, আমরা শুনেন মানুষ কিন্তু শুরুতেই অসৎ হয় না। যখন দেখা গেল যে 5 আগস্টের পরেও শুরু হয়ে গেছে, তখন কিন্তু আসলে সবাই মনে করে যে একজন করছে, আমি কেন করবো না। তো আমি যেটা বলতে চাই যে আসলে এখন আসলে একটা পরিবর্তন এর একটা সুযোগ ছিল, যে দৃষ্টান্তমূলক কিছু যদি করা যেত, তাহলে কিন্তু ওই যে অসৎ মানুষ বেশি না তো, অসৎ মানুষের সংখ্যা সবসময় কমে এই পৃথিবীতে। বাংলাদেশে কম, সুনামগঞ্জে আরো কম। একটু যদি লাগামটা টেনে ধরা যায়, তাহলে আমরা, আপনি যেটা মাহাদিন বললেন যে আমাদের রেভিনিউ কয়েক গুণ রেভিনিউ বাড়বে, এবং উপরের দিকে কেন আমরা নিশ্চিত বলতে পারি যে সুনামগঞ্জ 1 নম্বর রেভিনিউ কালেক্টকারী জেলা হিসেবে সুনামগঞ্জ, একটু যদি আমরা দক্ষতার সঙ্গে এইটা যদি আমরা আমরা পাথর আহরণ করি, আমরা যে বালুগুলো আহরণ করি, এবং আমাদের যে কয়লা যেগুলো আছে, আমাদের নিজস্ব কিছু কয়লা আছে, এবং কয়লা ভারত থেকে যেগুলো আমদানি হয়, সেগুলো যদি আমরা ম্যানেজমেন্ট করতে পারি। আরেকটা জিনিস বলি, মাহদিনের যদি আসলে নতুন রাজনীতিবিদ, মানে উদীয়মান রাজনীতিবিদ তিনি, যে আমাদের কিন্তু মিঠা পানি, পৃথিবীতেই মিঠা পানি কম, যদিও পৃথিবী পানির উপর আসতেছে, কিন্তু মিঠা পানি কম, এবং বাংলাদেশে মিঠা পানির যে আঠা, সেটা হচ্ছে মূল হচ্ছে সুনামগঞ্জ। এখন এই মিঠা পানি আমরা আর 1 মাস পরে আপনার থানা, আমাদের সবার থানা আসবে কিন্তু পানিতে। এই পানির যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি, তাহলে আসলে আরো বেশি রেভিনিউ, এবং আরো বেশি এগুলো আমরা তো এক্সপোর্ট করতে পারবো। আমরা জানি যে আমরা সুনামগঞ্জে যে যে মিঠা পানি, সেগুলো যদি প্রসেস করে, যে শুধু তাই নয়, আমরা যদি আসলে বিদ্যুৎও, আমরা ওই যে যদি রিচার্জের মাধ্যমে, আমি শুনেছি যে ইংল্যান্ডে যে বিদ্যুৎ শুধু প্রবাহের মাধ্যমে না, বিদ্যুতের শুধু পানির প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ এমন না, বিদ্যুৎ কিন্তু পানি থেকে আরো উৎপন্ন, আরো বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার হওয়ার মানে প্রেক্ষাপট চলতেছে। তো আমরা পানিটাও ব্যবহার করতে পারি। সর্বোপরি আমি বলতে চাচ্ছি যে আমরা পর্যটন, দেখেন পর্যটন থেকে রেভিনিউ আসবে, আমাদের বালি থেকে আসবে, পাথর থেকে আসবে, তারপর আমরা এক্সপোর্ট করে কিন্তু মাছ, মাছ থেকে আসবে, তারপর আমি বলছি যে পানি, সেই পানি থেকে কয়লা, আসবে। সুতরাং হ্যাঁ, কয়লা। কয়লা, কয়লা আছে, কয়লা থেকে আসবে। আমাদের যে ধান, এবারও যে ধান হয়েছে আপনি দেখেন, আমরা নিতান্তই সৌভাগ্যের জন্য, আর যে ভাত এবার হয়েছিল, যদি পানি আসতো, আমরা সবাই জানি যে প্রথম খেলাতেই কিন্তু বাঁধ এগুলো টিকতো না। বরং এখন আরো ওই যে বাঁধ, পানির প্রবাহ যদি না হয়, বিভিন্ন হাওরে যদি এখন পানি না ঢুকে, তাহলে এখন কিন্তু মৎস্য প্রজননের সময়, তাহলে ডিম পারবে না। মানে যদি এই যে শীতল পানি, নতুন পানি না আসে, তাহলে আমরা কিন্তু মৎস্য সম্পদ, মৎস্য পোনা হবে না, এবং মৎস্য থেকে আমরা বঞ্চিত হবো। তো একটার সঙ্গে আরেকটা রিলেটেড। তো আবার আমাদের মৎস্য এক্সপোর্টের মাধ্যমে, মানে শুধু না বাংলা, শুধু আমরা মানে উপরের দিকে থাকবো না, কয়েকটি জেলা যা দিবে সুনামগঞ্জের চেয়ে দিবে। এবং আমরা কিন্তু দাবি জানিয়েছিলাম যে জেলা ওয়ারি একটা বাজেট করেন, কিন্তু এটা আসলে মানে না, যারা রেভিনিউ দিতে পারেন না, কিন্তু যাদের মানে কারি কারি টাকা যাদের জেলায় মানে ভিতর করা হয়, উন্নয়ন করা হয়। আমরা এবার দাবি জানাই যে মাহদিন, আপনিও বলছেন যে আমরা যেটা প্রত্যাশা করতেছি তাই যদি হয়, তাহলে যে আপনার বলেন যে জেলাওয়ারি, আপনি এই যে রেভিনিউ, এটা আপনি ঢাকা থাকেন এই জন্য আপনি জানছেন, বা অগ্রসর মানুষগুলো জানতে, এইগুলো কিন্তু প্রচারে আসে না, যে সুনামগঞ্জ কয় নম্বরে আছে রেভিনিউ। আমরা এটা এটা চাই যে আমরা রেভিনিউ দিচ্ছি কত, এবং আমাদের বাজেটে আমরা পাচ্ছি কত। সব জেলা, সুনামগঞ্জ শুধু না, আমরা বলি সবগুলো জেলা, জেলায় এইগুলো আসলে একটা কম্পিটিশন, সুস্থ জি, কম্পিটিশন হোক না, জি, এই বিষয়গুলো সামনে আনা উচিত। জি, ধন্যবাদ জনাব এনাম আহমদ। আমি জনাব মাহাদিন চৌধুরী, আপনাকে শেষ প্রশ্নটা একদিন করি। আপনি একজন রাজনীতিবিদ এবং বড় একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির বড় নেতা হিসেবে আছেন, এবং জনাব এনাম আহমদও সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি, এবং দুজনেই আপনার রাজনীতিবিদ। রাজনীতির যে পরিবর্তন বা রাজনীতির যে প্যাটার্ন, ডেমোক্রেসি যাকে বলে, যার জন্য বাংলাদেশ এই এতদিন 17 বছর
এই ভোটের অধিকার মানুষের ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন এবং 5ই অগাস্টে যে বিস্ফোরণ গণ আন্দোলনের মাধ্যমে অধিকার ছিনিয়ে এনেছে, এই এই সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন আপনার শেষ কথায়, যে বাংলাদেশের এই রাজনীতির পরিসমাপ্তি ভোটের মাধ্যমে কি হওয়া উচিত নয়, বা রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের দলে ডেমোক্রেসি চালু করা কি উচিত নয়, সে বিষয়ে যদি আপনার মতামত পলিটিক্যাল থটের দর্শক। আপনি 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 যথার্থই বলেছেন রেজা ভাই, যথার্থই বলেছেন। দলের ভিতরে যদি আপনার গণতন্ত্রের চর্চা সঠিক না হয়, দলের বাহিরে গণতন্ত্রের চর্চা সঠিক করা বেশ মুশকিল। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের বৃহত্তম দল। আমরা চেষ্টা করি যতদূর সম্ভব দলের ভিতর গণতন্ত্র বজায় রেখে নেতৃত্ব নির্বাচন করা। আপনি হয়তো আমাদের সিলেট বিভাগের রাজধানী সিলেটে আপনি হয়তো দেখবেন যে আমাদের জেলা কমিটিও বা মেট্রো মহানগর কমিটিও কিন্তু ইলেকশনের মাধ্যমেই এসেছে, এবং পর্যায়ক্রমে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী প্রতিটি প্রতিটি ইউনিটেই ভবিষ্যতে ইলেকশনের মাধ্যমে আপনার নেতা নির্বাচন হবে। আমরা ঠিক একইভাবে আশা করি যে 15 বছরের গণতন্ত্রহীনতায় আমরা ছিলাম, গণতন্ত্রের ধারার বাইরে আমরা ছিলাম। 5ই অগস্টের পরবর্তী সময়ে বর্তমান ডক্টর ইউনূস সাহেবের যে ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা বাংলাদেশকে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশকে পুনরায় গণতান্ত্রিক ধারায় নিয়ে আসবেন। এবং আমরা এখন আপনারা যে বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা কথা হচ্ছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের ব্যাপারে আমাদের দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম সংস্কারের প্রস্তাব আমরাই সবার প্রথমে দিয়ে এসেছে, কিন্তু সংস্কারের দোহাই দিয়ে ভবিষ্যতে ইলেকশন পিছানোতে আমরা কোনোভাবেই রাজি না। আমরা চাই এই সরকার যাতে খুব দ্রুত একটি ইলেকশন রোড ম্যাপ ঘোষণা করে, যাতে ইলেকশনের পরিবেশ দেশে আস্তে আস্তে সৃষ্টি হয় এবং দেশে গণতন্ত্রের ধারা আবার ফেরত আসে। আমরা যারা অনেকেই ভোট দিতে পারি নাই বিগত 2009-এর পর থেকে, 2008 সালের পর থেকে, আবার যেন ভোটার মুখে হয়, নিজের নেতা নিজে যেতে নির্বাচন করার সৌভাগ্য পায়। এটা তো সৌভাগ্য বলতে হবে, বিকজ গত 3টা ইলেকশনে আমরা তো সেই সুযোগ পাইনি। সুতরাং এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনাটা সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। গণতন্ত্রের ধারায় দেশকে ফেরত আনা, তাহলেই একটি জবাবদিহিতামূলক সরকার সৃষ্টি হলে দেশ অটোমেটিক্যালি আপনার ডেভেলপ হবে এবং দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে আমরা যে করাপশন দেখেছি অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারিতে, ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলাতে, আস্তে আস্তে সেগুলা কমে আসবে। দেশে একটি বসবাসযোগ্য পরিবেশ ধারাবাহিকভাবে সৃষ্টি হবে আমি মনে করি। ধন্যবাদ জনাব মাদিন চৌধুরী। জনাব এনাম আহমদ, আপনার কাছে তোমার একই প্রশ্ন থাকে। আপনি সুনামগঞ্জের সন্তান এবং একটি রাজনৈতিক দলের বড় পদে আপনি আছেন, সর্বোচ্চ পদে আছেন। আপনার কাছে জানতে চাওয়া যে রাজনৈতিক দলগুলো যখন তাদের নিজেদের অবস্থান ঘোষণা করে, তখন কি তাদেরকে ডেমোক্রেসি চালিয়ে দল চালানো উচিত বলে কি আপনি মনে করেন, অথবা রাষ্ট্র যখন সরকার যখন দেশ চালায়, ডেমোক্রেসির গুরুত্ব আপনার কাছে কতটুকু, বা খুব দ্রুত দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনা খুব দরকার কিনা? ধন্যবাদ। আসলে একটু আগে আমরা রাজনীতিবিদ বিষয়ে আলোচনা করছিলাম যে আগে আমরা দেখেছি শুনেছি যে জমিদাররা রাজনীতি করে আস্তে আস্তে নিঃস্ব হয়ে গেছে। দেখেন আপনি করুণা সিন্ধু রায়, ওনার ছেলে বরুণ রায়, তারা তো আসলে জমিদারের বংশধর ছিল এবং তারা রাজনীতি করে করে মানে আর্থিকভাবে বৈষয়িকভাবে তারা নিঃস্ব হয়েছে। আর এখন রাজনীতি হয়েছে যে নিঃস্বরা রাজনীতি করে, রাজনীতি ব্যবসা করে এখন জমিদার হচ্ছে। তো আমি যেটা বলতে চাই যে প্রথমত যে আমরা কিন্তু 5 আগস্টের পরে কিন্তু আরো 7, 8, 9 মাস চলে যাচ্ছে। তার মানে আমরা 17 বছরের সঙ্গে আরো 1 বছর যোগ করলাম, পরে আরো 1 বছর যোগ করলাম। তো লক্ষণ কিন্তু সুবিধার না। প্রথমে হচ্ছে যে আপনার একটা নির্বাচন কিন্তু করতে হবে।
এবং আমরা মনে করি আসলে হতাশার কিছু নাই। আপনি দেখেন যে বাংলাদেশের বয়স কত, 55 বছর। আজকে ইংল্যান্ড দেখেন, ইংল্যান্ডের 55 বছরে কেমন ছিল, কেমন মারামারি। আপনি যদি ইংল্যান্ডে যান, ইংল্যান্ড স্কটল্যান্ডের লড়াই, তারপর তাদের যে অসভ্যতা, তারা কিন্তু শত শত বছরে তারা আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশের মাত্র বয়স 55 বছর। আমরা মনে করি যে বাংলা হয়তো আমরা পাবো না, বাংলাদেশের বয়স যখন 100 বছর হবে, আসলে উত্থান পতন ভাঙ্গা গড়া সবসময়ের জন্য ভালো, যে এই জন্য উত্থান পতন হোক, ভাঙ্গা গড়া হোক। এবং আমরা মনে করি যে অন্তত আমরা 100 বছর, বাংলাদেশের যখন 100 বছর হবে 2071 সালে, যেন বাংলাদেশ, আমাদের পরবর্তী প্রজন্মরা তো তখন থাকবে, বাতিলরা তো থাকবেন। তো আমরা আশা করতেছি যে আমাদের এই রাজনীতিবিদরা সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য, এবং আমরা বিশ্বাস করি কি, দেখেন 5 আগস্টের পরে যে কেমন দেশ ছিল, ঢাকাতে আমি ছিলাম, যে আমাদের ছেলে মেয়েরা একদিকে ট্রাফিক কন্ট্রোল করছে, অন্যদিকে পলিথিন তাদের হাতে, এবং রাস্তায় ময়লাগুলো কুড়াচ্ছে। তো আপনি দেখেন, আমি মনে আছে যে তখন আবার সিলেটে গেলাম, সিলেটের চিন্তা বাজার দেখে আমরা চিন্তা করছি এটা ইউরোপের কোন শহর, কেন একটা মানে ধুলা পর্যন্ত নাই। মানে আমাদের এই যে গণ উত্থানকারীরা সবকিছু পরিষ্কার করে ফেলছে। তার মধ্যে আমি জি। বলি যে আমরা খুব আশাবাদী, কিন্তু দিনের পর দিন যদি আবারও নির্যাতন হন, আবার যদি নির্বাচন না হয়, যদি সংস্কার খেলা হয়, এবং নির্বাচন পরেও রাজনৈতিক দলরা এসে যদি ওনাদের অভিজ্ঞতা কাজে না লাগান, এবং দুই দলেরই, আমরা এখন যে দুই দল আমরা দেখছি, তারা যদি একই পরিণতি যদি ভোগ করতে হয় বারবার, তাহলে আসলে রাজনীতিবিদদের এই মানুষের প্রতি বিতৃষ্ণা আসবে। কিন্তু আমার মনে হয় না আমাদের রাজনীতিবিদরা, আমাদের মাহিনরা এই পর্যায়ে যাবেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ যেভাবে আসলে উঠে এসেছে, একটা পর পাকিস্তানি বাহিনীকে মাত্র 9 মাসে হারিয়ে দিয়েছে। আমাদের নতুন রাজনীতিবিদরাও সত্যিকার অর্থে, এবং আমরা সবসময় পজিটিভ দেখি, আমরা মনে করি যে আরো অন্তত, যেহেতু 3 টার্ম ইলেকশন হয় নাই, আগামী 3 টার্ম ইলেকশনের পরে সত্যিকার অর্থে বাংলাদেশের যে তরুণরা যারা আসবে, তারা কিন্তু এইগুলো জেনে বুঝে আসবে এবং অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে আসবে। এবং আমরা বিশ্বাস করি যে শুধু মানুষের ভিতরে যদি সততা ভর করে, তাহলেই আসলে দেশ মানে কয়েকদিনের মধ্যেই দেশ করতে যাবে। এবং আমাদের এই বিশ্বাস, আমাদের তরুণরা তা করতে পারবে। জনাব এনাম আহমদ, আপনি আর 1 মিনিট সময় পাবেন। আমরা চলে যাচ্ছি মাদিন চৌধুরী। আপনি শেষ 1 মিনিটে নতুন প্রজন্মের উদ্দেশ্যে যদি আপনার শেষ কথাটি বলতেন। নতুন প্রজন্মের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে, নিজের অধিকার সম্পর্কে সচেতন হন। এই 5ই আগস্ট এতদিন 15 বছর বা 16 বছর পরে হওয়ার কথা না, আরো আগে হওয়া উচিত ছিল। মানুষের, আপনার যখন ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আপনি সোচ্চার হয়ে তখনই যদি প্রতিবাদ করতেন, আজকে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট গভর্নমেন্ট হয়তো অনেক আগেই এই পতন হয়ে যেত। নাম্বার 1। নাম্বার 2, আমি বলবো যে দেশের দেশের দেশে একটি প্রকৃত পজিটিভ চেঞ্জ জন্য রাজনীতিতে সচেতন এবং মেধাবী নওজওয়ানদের ইনক্লুশন খুবই ইম্পর্টেন্ট। সুতরাং যারা নতুন রাজনৈতিক দল করে রাজনীতিতে আসছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং তারা একটি প্রপার সুষ্ঠু চিন্তার রাজনীতি ভবিষ্যতে করবেন, এবং এবং দেশে কোনোভাবেই দেশকে যাতে এবং গণতন্ত্রহীনতার কালচারে আবার ফেরত যেতে না হয়। ধন্যবাদ আপনাকে জনাব মাদিন চৌধুরী। আমরা সময় দিতে পারছি না। জনাব এনাম আহমদ, আপনি 1 মিনিটে নতুন প্রজন্মের উদ্দেশ্যে যদি আপনার শেষ কথাটি বলতেন। আমি বলি যে যারা উত্থান করলেন তারা কিন্তু নতুন প্রজন্ম, এবং আমরা বিশ্বাস করি যে তারা দুর্নীতি মুক্ত থাকবেন, এবং থাকবেন বলেই তারা আসলে জীবনের সর্বোচ্চ তারা ত্যাগ স্বীকার করেছেন, এবং আসলে দীর্ঘদিন পরে একটা সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে এসেছে। এবং আমরা বিশ্বাস করি যে মাহিনও যেভাবে বললেন যে আসলে একটা ট্রেন্ড ছিল যে মেধাবীরা রাজনীতিতে আসে না, এখন আমরা দেখলাম যে একটা শাসনকে তারা পরাজিত করে ফেলছে। তার মানে এটা তো রাজনীতি। সুতরাং এই বিজয়ীরা দেশ চালাবে, বিজয়ীদের হাতে বাংলাদেশ আমরা তুলে দেব, এবং এই বিজয়ী আমাদের দেশকে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। আমরা খুব আশাবাদী, আমরা জীবদ্দশায় আমরা
বাংলাদেশকে সুস্থ, সুন্দর, সাবলীল, কর্মক্ষম এবং দেশপ্রেমিক জাতি আমরা নিশ্চিত আমরা দেখতে পারবো এই নতুন প্রজন্মের ধন্যবাদ, মাধ্যমে পরীক্ষিত। ধন্যবাদ, তারা ইনশাআল্লাহ। পরীক্ষিত, ধন্যবাদ তারা জনাব এনাম পরীক্ষায় মোহাম্মদ। উত্তীর্ণ। ধন্যবাদ এনাম আহমদ, ধন্যবাদ জনাব মাহাদিন চৌধুরী। দর্শক, আপনারা শুনছিলেন দুজন আলোচক খুব সুন্দরভাবে বাংলাদেশ তথা সুনামগঞ্জের রাজনীতি বা সুনামগঞ্জের অর্থনীতি, সুনামগঞ্জের সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন। জনাব মাহাদিন চৌধুরী যে জিনিসটি ইঙ্গিত করার চেষ্টা করছেন যে অতীতে যে রাজনৈতিক কালচার যেটি ছিল, যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যায় সেই দলে একটা সিন্ডিকেট তৈরি হয় এবং এই সিন্ডিকেটটি রাজনীতিকে কলুষিত করে এবং সুনামগঞ্জের পরিবেশ নষ্ট করে, বাংলাদেশের পরিবেশ নষ্ট করে। এবং যারা মাদিন বলছিলেন যে নতুন প্রজন্ম যারা রাজনীতি করবে তারা সৎভাবে রাজনীতি করবে এবং তারা রাজনৈতিক যে প্যাটার্ন, যে অতীতের যে প্যাটার্ন, সেটি চেঞ্জ করতে হবে। জনাব এনাম আহমদ ইঙ্গিত করছিলেন যে সুনামগঞ্জের যে আমাদের পর্যটন শিল্প রয়েছে, আমাদের বালু পাথর রয়েছে, সবকিছু যদি আমাদের ম্যানেজমেন্ট সুন্দর হয়, আমরা যদি সুন্দরভাবে একটা রুট ম্যাপ করে আমাদের সুনামগঞ্জের যে যে আমাদের রিসোর্স গুলো রয়েছে, কয়লা রয়েছে, সেগুলো যদি আমরা সুন্দরভাবে প্রশাসন থেকে আমরা যদি করতে পারি, আমরা ঐক্যমতের ভিত্তিতে যদি আমরা কাজ করতে পারি, তাহলে সুনামগঞ্জ এই আমাদের সিলেট বিভাগের অন্য 3টি জেলার চেয়ে সর্বোচ্চ রাজস্ব আমরা দিব। এবং জনাব এনাম আহমদ আরেকটি জিনিস বলছিলেন, জনাব মাহাদিন চৌধুরী তিনিও বলছিলেন যে আমাদের যে উন্নয়নগুলো আমরা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা করতে পারি না। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক দিন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সুনামগঞ্জবাসী তার সুফল আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, আমরা পলিটিক্যাল থটের আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমরা চেষ্টা করি যে এই আমাদের এই আলোচনার মাধ্যমে সুনামগঞ্জের যে সমস্যা, সুনামগঞ্জের রাজনীতি, সুনামগঞ্জের সম্ভাবনা তুলে ধরার জন্য। দীর্ঘক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আবার কথা হবে আগামী শনিবার রাত 11টায় ঠিক এই সময়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। শুভকামনা। ধন্যবাদ।